ইরান যুদ্ধ নিয়ে এবার নজিরবিহীন রাজনৈতিক প্রতিরোধের মুখে প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধ ক্ষমতা কমাতে সিনেটে বিল পাস। ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। জাতিসংঘের রিপোর্ট, 700 বেসামরিক মানুষ হত্যা করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। এবং কলকাতায় নির্মাণাধীন গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকা পড়েছে অন্তত 50 শ্রমিক। 10,000 নথিহীন নাগরিককে ফেরত পাঠানোর দাবি মুখ্যমন্ত্রীর। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরান যুদ্ধ নিয়ে এবার খোদ মার্কিন আইনসভায় নজিরবিহীন রাজনৈতিক ধাক্কার মুখে পড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেট ট্রাম্পকে ইরানের সাথে যুদ্ধ বন্ধ করতে অথবা সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন নেয়ার নির্দেশ দিয়েছে। 1973 সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট পাশের পর মার্কিন ইতিহাসে এই প্রথম কংগ্রেসের দুই কক্ষেই রাষ্ট্রপতির যুদ্ধ ক্ষমতা হ্রাস করার এমন প্রস্তাব পাশ হলো। 5 মাসে পা দেয়া ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষের প্রতিফলন এবার যুক্তরাষ্ট্রের আইনসভায়। ডেমোক্রেটদের সাথে ট্রাম্পের নিজের দল রিপাবলিকানের কয়েকজন সিনেটরের অংশগ্রহণে 50-48 ভোটে পাশ হলো যুদ্ধবিরোধী প্রস্তাব। এই যৌথ প্রস্তাবটি মূলত একটি প্রতীকী পদক্ষেপ, কারণ এটি ট্রাম্পের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে না এবং এর কোনো আইনি বাধ্যবাধকতাও নেই। কংগ্রেসের এই সিদ্ধান্তকে অর্থহীন এবং ভুল সময়ে নেওয়া পদক্ষেপ বলে নিজের ট্রুথ সোশ্যালে তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সিনেটের এই পদক্ষেপ অর্থহীন, এটি সময় উপযোগী নয়। এর মাধ্যমে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ইরানকে এমন বার্তা দেওয়া হলো যে আমি যা করছি তা যুক্তরাষ্ট্র পছন্দ করছে না। ডেমোক্রেটদের সাথে কিছু কাণ্ডজ্ঞানহীন রিপাবলিকান জোট বেঁধে আমার কাজকে জটিল করে তুলেছে, তবে যে কোনো উপায়ে আমি আমার লক্ষ্য অর্জন করব। ডেমোক্রেট নেতা চাক শুমার ট্রাম্প প্রশাসনের ইরান নীতির তীব্র সমালোচনা করে বলেন, এই যুদ্ধ আমেরিকান জনগণের জন্য বিভ্রান্তি, বিশৃঙ্খলা ও অতিরিক্ত ব্যয় ডেকে এনেছে। Trump and his war instead of the American people. বহু বছর ধরে ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আমেরিকান জনগণকে দিয়েছেন সর্বোচ্চ বিভ্রান্তি, বিশৃঙ্খলা ও ব্যয়। যুদ্ধ যতক্ষণ চলবে আমেরিকান জনগণের ওপর ব্যয় ততই বাড়তে থাকবে। ইতিহাসের পাতায় এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ খারাপ অভিযানের একটি। ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আমেরিকান জনগণের সামনে এসে প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ইরানের সাথে কি চুক্তি হয়েছে তা এখনও অজানা। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাব ট্রাম্পের হাতে আইনি হাতকড়া পরাতে না পারলেও এটি তার জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা। এই ভোটাভুটির দিনই পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর কংগ্রেসের কাছে আরও $80 বিলিয়ন বাজেট দাবি করেছে, যার সিংহভাগই খরচ হবে এই ইরান যুদ্ধের পেছনে। আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া 60 দিনের বেশি যুদ্ধ চালানো নিষিদ্ধ হলেও ট্রাম্প প্রশাসন দাবি করেছে এপ্রিলের যুদ্ধবিরতি সেই সময়সীমাকে নতুন করে নির্ধারণ করেছে। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত 7 এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় বর্তমানে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করার মতো কোনো সক্রিয় যুদ্ধ পরিস্থিতি মাঠে নেই। নতুন এই চুক্তি অনুযায়ী ওয়াশিংটন এবং তেহরান আগামী 60 দিনের মধ্যে ইরানে পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে একটি বৃহত্তর চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা চালিয়ে যাবে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও এ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরোধ এখনও কাটেনি। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাতায়াতের জন্য ইরানের টোল আদায়ের পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টিও অমীমাংসিত। ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করার ব্যাপারে সম্মত হয়েছে, তবে ইরানি প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষা প্রশ্নে কোনো দর কষাকষিতে রাজি নয় তেহরান। হরমুজ প্রণালী গেল 4 মাস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল মাত্র 167 কিলোমিটার দীর্ঘ এই জলপথ।
গেল রবি ও সোমবার সুইজারল্যান্ডের বৈঠকে এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায় দুপক্ষ। সোমবার অন্তত 36টি বাণিজ্যিক জাহাজ হরমুজ অতিক্রম করেছে, যা যুদ্ধ শুরুর পর একদিনে সর্বোচ্চ। মঙ্গলবার আরও 2টি সুপার ট্যাঙ্কার জলপথটি পাড়ি দেয়। এরই মধ্যে সেখানে আটকে থাকা 11,000 নাবিককে সরিয়ে নিতে শুরু করেছে জাতিসংঘ। তবে এই পথের ব্যবস্থাপনা নিয়ে এখনও জলঘোলা হচ্ছে। নতুন করে শুরু হয়েছে বিতর্ক। ইরান ও ওমান ভবিষ্যতে জলপথটির ব্যবস্থাপনা নিয়ে যৌথভাবে কাজ করার কথা বললেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, আন্তর্জাতিক জলপথে কোনো দেশ টোল বা ফি আদায় করতে পারে না। এটি একটি আন্তর্জাতিক জলপথ। আন্তর্জাতিক আইনে কোনো দেশ এখানে টোল বা ফি আরোপ করতে পারে না। আরও একটি অমীমাংসিত ইস্যু ইরানের পারমাণবিক কার্যক্রম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সময় মতো পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে ইরানে যাবে। ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে রাজি হয়েছে, এমনটাও বলছেন তিনি। ইরানের সঙ্গে আমরা ঐতিহাসিক একটি শান্তি সমঝোতায় পৌঁছেছি। গতকাল হরমুজ দিয়ে 1,90,00,000 ব্যারেলেরও বেশি তেল পরিবহন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না এবং তারা এতে সম্মত হয়েছে। এদিকে পাকিস্তান সফরে গিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো সমঝোতা স্মারকের অংশ নয়। আত্মরক্ষা সক্ষমতা না থাকলে ইরানও গাজার মতো পরিস্থিতির মুখোমুখি হতো। তাই প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আমরা কারো সঙ্গে আলোচনা করব না। ইসলামাবাদ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন পেজিশকিয়ান। পরে পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস তাকে কার্ডিয়াক সার্জারিতে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। জনস্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়েছে ইরানের প্রেসিডেন্টকে। ইফাতিরা, স্টার নিউজ। জাতিসংঘের একটি তদন্ত কমিশন বলছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের হত্যা করা অব্যাহত রেখেছে। ফলে গাজায় গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরেও একই রকম যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে। গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় তদন্তের পর মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য বলা হয়েছে। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরায়েলের হামলার ঘটনাগুলো তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করে জাতিসংঘ। কমিশনের প্রতিবেদন বলছে, ওই সময় গাজায় নিহতদের 30% ছিল শিশু। যুদ্ধের সময় গাজার বিভিন্ন হাসপাতালের পাশাপাশি নবজাতক ও মাতৃসেবা কেন্দ্রগুলোকে হামলার লক্ষ্যে পরিণত করে ইসরায়েল, যা শিশু ও নবজাতকদের জীবনকে বিপন্ন করে। গত বছর গাজায় ইসরায়েলের কৃত্রিম দুর্ভিক্ষ শিশুদের ওপর ভয়াবহ প্রভাব ফেলে। অপুষ্টি ও অনাহারজনিত শিশু মৃত্যুর পাশাপাশি টিকা বন্ধ থাকায় বিভিন্ন রোগের বিস্তার বৃদ্ধি পায়। কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাস মুরলীধর বলেছেন, শিশু নির্যাতনের জন্য দায়ী কয়েকটি ইসরায়েলি সামরিক ইউনিটকে চিহ্নিত করেছে জাতিসংঘ। প্রমাণ বলছে তারা ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরও শিশুদের হত্যা এবং গুরুতরভাবে আহত করা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনি শিশুদের সুরক্ষার বাধ্যবাধকতা, এই দুই বিষয়ের প্রতি ইসরায়েল অবহেলা দেখিয়ে যাচ্ছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 50,000-এরও বেশি শিশুকে হতাহত করেছে ইসরায়েল। গত বছরের অক্টোবরে কথিত যুদ্ধবিরতির পরেও গড়ে প্রতিদিন একজন করে ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হচ্ছে। বহু ফিলিস্তিনি শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইসরায়েলি কারাগারে নির্যাতন সহ যৌন হয়রানির শিকার হচ্ছে। আল জাজিরার অনুসন্ধানী প্রামাণ্যচিত্র বডিজ অফ এভিডেন্স ফিলিস্তিনি শিশুদের নির্যাতনের কিছু মর্মান্তিক চিত্র তুলে ধরেছে। তল্লাশির সময় তারা আমার গায়ে পোশাক রাখত না। এটি করত একজন নারী কর্মকর্তা। সে আমাকে উপহাস করত, ভিডিও ধারণ করত। আরও 4-5 জন সৈন্য ছিল, আমাদের ভিডিও করত এবং হাসাহাসি করত। গত বছরের শেষে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি শিশুদের অর্ধেকের বেশি কোনো অভিযোগ বা বিচার ছাড়াই আটক ছিল। তবে বরাবরের মতো জাতিসংঘের এই প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি ইসরায়েলের। কাজী শাহরিন, স্টার নিউজ। এদিকে মিয়ানমারে নির্বাচনের তোড়জোড়ের আড়ালে
সামরিক জান্তা বাহিনীর হাতে 7 শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। নিহতদের মধ্যে বিপুল সংখ্যক নারী এবং শিশু রয়েছে। এছাড়া যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে পালানোর সময় সাগরে ডুবে নিখোঁজ আরও প্রায় 900 রোহিঙ্গা। সামরিক বাহিনীর ক্ষমতা ও উর্দি পড়ে নির্বাচন এবং নির্বাচনের পর সেই উর্দি সরিয়ে হঠাৎ গণতান্ত্রিক হয়ে ওঠা, ঠিক এমনটাই ঘটেছে মিয়ানমারের সামরিক জান্তা ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বেলায়। গত বছর আরও একটি বিতর্কিত নির্বাচনে ক্ষমতা দখলের পর এবার বিশ্বকে তিনি দেখাচ্ছেন যে মিয়ানমার তার বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক অভিযাত্রার পথে পথ চলা শুরু করেছে। গেল মাসে ভারত এবং চলতি মাসে চীন সফর, আর সবশেষ রাশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে আন্তর্জাতিক বৈধতা অর্জনের পথে মিয়ানমার। কিন্তু দেশটির মানবাধিকার পরিস্থিতি কি বলছে? মঙ্গলবার জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রতিবেদন বলছে 2025 সালে নির্বাচনী তোড়জোড়ের মধ্যেও সামরিক বাহিনী 700-রও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে। প্রতিবেদনে বলা হয়, অগস্ট মাসে নির্বাচন আয়োজনের ঘোষণা থেকে শুরু করে জানুয়ারিতে ভোট পর্ব শেষ হওয়া পর্যন্ত সময়ের নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে কমপক্ষে 702 জন বেসামরিক নাগরিক হত্যার ঘটনা যাচাই করছে জাতিসংঘ। নিহতদের 224 জন নারী এবং 153 জন শিশু। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমান থেকে হামলা, ড্রোন, প্যারামোটর এবং জাইরোকপ্টার ব্যবহার করে চালানো হামলায় মারা গেছে অন্তত 505 জন। প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক মৃত্যুর সংখ্যাগুলো অগাস্ট, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে বেড়ে যায়। এই সময় নির্বাচনের ঘোষণা এবং যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনীর অগ্রগতির সঙ্গে মিলে যায়, যখন তারা নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা বিস্তারের চেষ্টা করছিল। সম্প্রতি জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের আরেকটি রিপোর্টে বলা হয়েছে, মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নৌকায় দেশত্যাগের সময় অন্তত 900 রোহিঙ্গা বঙ্গোপসাগরে ডুবে মারা গেছে বা নিখোঁজ হয়েছে। কাজী শাহরিন, স্টার নিউজ। আগামী 5 বছর 5000 টন ধারণ ক্ষমতার 2টি যুদ্ধ জাহাজ নির্মাণ করতে চায় উত্তর কোরিয়া। মঙ্গলবার একটি ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় 2টি যুদ্ধ জাহাজ তৈরির কথাও বলেছেন এই নেতা। কিম জং উন আরও বলেছেন, এতদিন উত্তর কোরিয়ার নৌবাহিনী দেশটির সামরিক বাহিনীর সবচেয়ে দুর্বল অংশ ছিল, তবে নতুন আধুনিকায়ন কর্মসূচির মাধ্যমে নৌবাহিনীর সক্ষমতা এখন অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছাবে। নামপো বন্দর উদ্বোধন করা হয় চাহিউন নামের নতুন ওই বহুমুখী ডেস্ট্রয়ারটি। বিশেষ এই যুদ্ধ জাহাজের ধারণ ক্ষমতা 5000 টন। গেল 14 মাস ধরে নানা ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর উদ্বোধন করা হলো জাহাজটি। শিগগিরই কাংকোন নামের 5000 টন ধারণ ক্ষমতার আরেকটি ডেস্ট্রয়ারও মোতায়েন করবে উত্তর কোরিয়া। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পরে। দেখছেন স্টার ওয়ার্ল্ড। পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলায় একটি নির্মাণাধীন গুদামের ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ঢালাইয়ের কাজ চলার সময় হঠাৎ ছাদটি ধসে পড়ে। এ সময় ধ্বংসস্তূপের নিচে 50 থেকে 60 জন শ্রমিক আটকা পড়েন। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার কাজে যোগ দিয়েছে। লোহার বিম ও ভারী কংক্রিট সরাতে গ্যাস কাটার এবং ক্রেন ব্যবহার করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া মানুষদের আর্তনাদ শোনা যাচ্ছে। এ পর্যন্ত 6 থেকে 7 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, সেখানে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। এরই মধ্যে বেসরকারিভাবে 2 জন এবং সরকারিভাবে 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজের তদারকি করছেন রাজ্যের মন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তারা। सर भेजिए भेजिए सर, आदमी थोड़ा भेजिए, गाड़ी भेजिए, बहुत आदमी।
এদিকে কথিত নথিহীন অন্তত 10,000 নাগরিককে বাংলাদেশে পাঠানোর দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভার বাজেট অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই দাবি করেছেন। এছাড়া আরও প্রায় 2,000 নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনাও জানিয়েছেন শুভেন্দু। আমরা ভারত সরকারের ওই আইন কার্যকর করেছি, ধরো আর বিএসএফ কে দাও। এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়, কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয় অন্য সব সাধারণ মামলার মতোই এই আবেদনও ক্রমতালিকা মতোই শোনা হবে। চোখের চিকিৎসার জন্য 7 দিনের বিদেশ যাত্রার অনুমতি চেয়ে গতকালই হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক, কিন্তু এর আগের একটি মামলায় হাইকোর্ট তাকে গ্রেফতার বা আইনি হেনস্থা থেকে সুরক্ষার সুবিধা দেওয়ার সময় শর্ত দিয়েছিলেন যে তিনি কোনোভাবেই দেশের বাইরে যেতে পারবেন না। সেই শর্ত এখনও বহাল থাকায় তিনি চাইলেই বিদেশ যেতে পারছেন না। তাই আইনজীবীরা দ্রুত শুনানির অনুরোধ করলেও হাইকোর্ট তা ফিরিয়ে দিয়ে নিয়মতান্ত্রিক শুনানির কথা জানিয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামে মসজিদ ভাঙার পর শুরু হওয়া বিতর্ক এখন নতুন মাত্রা পেয়েছে। আদালতের নির্দেশে 6 জুন মসজিদটি ভেঙে ফেলা হয়। একই সময়ে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার নিয়ে বিভিন্ন এলাকায় উত্তেজনা এবং গ্রেফতারের ঘটনাও বাড়ছে। স্থানীয়দের প্রশ্ন, সংখ্যালঘুদের যে কোনো ধর্মীয় প্রকাশ কি তবে ভারতে অপরাধ বলে গণ্য হচ্ছে? উত্তরপ্রদেশের কাসেরুয়া গ্রাম। 6 জুন আদালতের নির্দেশে ভেঙে ফেলা হয় একটি মসজিদ, যা ছিল পুরো এলাকার একমাত্র মসজিদ। মসজিদটি ভাঙার পর দায়ের করা হয় একটি এফআইআর। সেখানে নাম আসে মসজিদে কর্মরত 7 জনের। তাদেরই একজন মোহাম্মদ আলী। ক্ষোভ আর হতাশা তার কণ্ঠে। দোনেৎস্ক ফ্রন্টে ইউক্রেনের 5টি প্রতিরক্ষা ঘাঁটি দখল করেছে রাশিয়া। লিমান শহরের উত্তর পশ্চিমে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে 52টি ভবন। একদিনে ইউক্রেনের প্রায় 150 স্থানে হামলা চালায় রুশ বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে হামলার লক্ষ্যবস্তু ছিল জ্বালানি স্থাপনা, পরিবহন অবকাঠামো, ড্রোন উৎপাদন এবং সংরক্ষণ কেন্দ্র এবং এর পাশাপাশি ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি। ইউক্রেন বাহিনীর দাবি তারাও কিয়েভে পাল্টা হামলা চালিয়েছে। গেল 10 দিনের স্যাটেলাইট ছবিতে রাশিয়ার বিভিন্ন অবকাঠামো ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে। এসব অবকাঠামোর মধ্যে রয়েছে ক্রিমিয়া, রাশিয়ার অভ্যন্তরীণ সেতু, সড়ক এবং তেল সংরক্ষণাগার। তাদের তথ্য অনুযায়ী 2 শতাধিক স্থানে একযোগে সম্মুখ যুদ্ধ চলছে। প্রতিদিনই স্পষ্ট হচ্ছে যে ইউক্রেনের নির্ভুল হামলা কার্যকর হচ্ছে। রাশিয়ার উপর এই চাপ অব্যাহত রাখতে হবে। রাশিয়ানদের বর্তমান দুর্ভোগ তাদের উপলব্ধি করতে সাহায্য করবে যে এটি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি তাদেরই যুদ্ধ। তাহলেই তারা যুদ্ধের অবসান ঘটানোর প্রয়োজনীয়তা বুঝতে পারবে। ইউরোপ জুড়ে জেঁকে বসেছে তীব্র তাপপ্রবাহ। ফ্রান্সে গরমজনিত কারণে গেল কয়েকদিনে মারা গেছেন অন্তত 40 জন। পূর্বাভাস বলছে তাপমাত্রা এবার 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। দৈনন্দিন জীবনে ভোগান্তি পোহাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাব এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। কয়েকদিন ধরেই শহরটিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অবস্থান করছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। প্রচণ্ড গরমে জনজীবন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বিশেষজ্ঞরা বলেছেন বয়স্ক ব্যক্তি, শিশু এবং অসুস্থরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপের তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি পর্যাপ্ত পানি পান এবং সরাসরি রোদে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।